শুরু করছি লুসেন্টের যে রসায়নের দ্বিতীয় পর্ব। তা আজকের প্রথম প্রশ্ন হচ্ছে যে এয়ার ইজ অর্থাৎ বায়ু হলো, বায়ু কি? বায়ু একটি মিশ্র পদার্থ। এটা বলার দরকার নেই, বায়ু হচ্ছে একটি মিশ্র পদার্থ। 17 নম্বর, হুইচ ওয়ান ইজ দ্য পিওর কি পিওর এলিমেন্ট? বলছে এর মধ্যে কোনটা একটা পিওর মৌল, এলিমেন্ট অর্থাৎ মৌল। তা দেখো যে গ্লাস, গ্লাস কী হয়? সোডিয়াম সিলিকেট হয়, পটাশিয়াম সিলিকেট হয়। তাই এইগুলো গ্লাস কি? গ্লাস হচ্ছে একটা কম্পাউন্ড, বা কম্পাউন্ড না অ্যাকচুয়ালি, সরি, যে গ্লাস হচ্ছে একটা মিশ্রণ। সিমেন্ট, সিমেন্ট একটা মিশ্রণ। কিন্তু সোডিয়াম, সোডিয়ামের মধ্যে শুধুমাত্র সোডিয়ামই আছে। সোডিয়ামের মধ্যে সোডিয়াম ছাড়া আর অন্য কোনো কিছু নেই। তাই সোডিয়াম কী হয়ে গেল? সোডিয়াম একটা এলিমেন্ট অর্থাৎ মৌল। তাহলে 17-র অ্যান্সার কী হবে? সোডিয়াম। তারপরে কি, হুইচ ওয়ান ইজ দ্য কম্পাউন্ড ইন দ্য ফলোয়িং? বলছে এদের মধ্যে কম্পাউন্ড কোনটা অর্থাৎ যৌগ কোনটা? তো যৌগ কি? মার্কারি। মার্কারি মানে কি? পারদ। পারদের মধ্যে শুধু পারদই আছে অর্থাৎ এটা একটা এলিমেন্ট। ওজনের মধ্যে শুধুমাত্র অক্সিজেনই আছে, শুধু অক্সিজেন। অক্সিজেন নিয়েই ওজন তৈরি। তাহলে এর মধ্যে শুধুমাত্র এটা ওজন কি? ওজন একটা এলিমেন্ট অর্থাৎ একই মৌল। এয়ার, এয়ার কি? বায়ু। বায়ু হচ্ছে একটা মিক্সচার। এই যে 16 নম্বরের কোশ্চেনেই বললাম যে বায়ু হচ্ছে একটা মিক্সচার অর্থাৎ মিশ্রণ। কিন্তু অ্যামোনিয়া, অ্যামোনিয়া হচ্ছে NH3 অর্থাৎ কম্পাউন্ড। অ্যামোনিয়া হচ্ছে একটা কম্পাউন্ড অর্থাৎ এক অণু নাইট্রোজেনের সঙ্গে 3 অণু হাইড্রোজেন থাকলেই তখনই আমরা তাকে বলবো অ্যামোনিয়া। তাহলেই অ্যামোনিয়া উৎপন্ন করতে গেলে আমার এক অণু নাইট্রোজেনের সঙ্গে 3 অণু হাইড্রোজেন প্রয়োজন। তাই অ্যামোনিয়া হয়ে গেল একটা কম্পাউন্ড, যেহেতু এখানে একটা ফিক্সড প্রপোর্শন। এর অনুপাত অ্যামোনিয়াতে নাইট্রোজেন আর হাইড্রোজেনের অনুপাত সবসময় ফিক্সড, যে 1:3, এটা সবসময় ফিক্সড থাকবে। তাই অ্যামোনিয়াকে আমরা বলবো একটা কম্পাউন্ড। 19 নম্বরের কোশ্চেন, ডায়মন্ড ইজ, ডায়মন্ড কি? ডায়মন্ড একটা এলিমেন্ট। কেন ডায়মন্ড একটা এলিমেন্ট? কারণ হচ্ছে যদি ডায়মন্ডকে আমি দেখি তাহলে ডায়মন্ডের মধ্যে শুধু কার্বনই পাবো, কার্বন ছাড়া আর অন্য দ্বিতীয় কিচ্ছু পাবো না। তাই কার্বন, যেহেতু ডায়মন্ডের মধ্যে শুধুমাত্র কার্বনই পাবো, তাই ডায়মন্ডকে বলবো একটা কি? ডায়মন্ড কি? ডায়মন্ড হলো একটা মৌল, একটা মৌলিক পদার্থ অর্থাৎ ডায়মন্ডের মধ্যে কার্বন ছাড়া আর দ্বিতীয় কিচ্ছু নেই। 20 নম্বর কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ল ডিরেক্টলি এক্সপ্লেইন দ্য ল অফ কনজারভেশন অফ মাস? তাহলে ল অফ কনজারভেশন অফ মাস কে দিয়েছিলেন? অ্যাভোগার্ডো দিয়েছিলেন। অ্যাভোগার্ডো, অ্যাভোগার্ডো দিয়েছিলেন ল অফ কনজারভেশন অফ মাস অর্থাৎ ভর, ভর এর সংরক্ষণের সূত্র। ভর এর সংরক্ষণের সূত্র কে দিয়েছিলেন? অ্যাভোগার্ডো। অ্যাভোগার্ডোই বলেছিলেন যে কি, মোট ভরের পরিমাণ কি, যে ভরকে আমরা সৃষ্টি করতে পারি না, বা ভরকে কোনো ফিজিক্যাল বা কেমিক্যাল কোনো রিয়াকশান হোক বা কোনো অ্যাকশানের দ্বারা আমরা ভরকে নষ্টও করতে পারি না। এটা বলেছিলেন কে? অ্যাভোগার্ডো। তা অ্যাভোগার্ডো দিয়েছিলেন ল অফ কনজারভেশন অফ মাস অর্থাৎ ভর সংরক্ষণের সূত্র। তারপরের প্রশ্নে, তারপরে কত নম্বর? যে 21 নম্বর। 21 নম্বর কোশ্চেন কী বলছে? দ্য এমকেএস সিস্টেম ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড বাই। দ্য এমকেএস সিস্টেম, এমকেএস সিস্টেমটা কি? যেটাকে আমরা পড়ি এসআই ইউনিট বলি, এসআই ইউনিট আমরা বলি। একটা হচ্ছে এসআই ইউনিট আর একটা হচ্ছে কি সিজিএস ইউনিট। তো এসআই ইউনিটকে আমরা আরও কি বলতে পারি? এমকেএস সিস্টেমও বলতে পারি বা এমকেএস ইউনিটও বলতে পারি। কেন এমকেএস ইউনিট? এইখানে এম দ্বারা কাকে বোঝানো হচ্ছে? এম দ্বারা বোঝানো হচ্ছে যে মিটার, কে দ্বারা কিলোগ্রাম, আর এস দ্বারা সেকেন্ড। আর সিজিএসে সি দ্বারা সেন্টিমিটার, জি দ্বারা গ্রাম, সি দ্বারা সেন্টিমিটার, সেন্টিমিটার, জি দ্বারা হচ্ছে গ্রাম, আর এস দ্বারা এই ক্ষেত্রেও সেকেন্ড, সেকেন্ডকে বোঝাচ্ছি। তাই এমকেএস সিস্টেম এটা প্রথম ইন্ট্রোডিউস করেন কে? গর্গি, গর্গি। তাহলে অপশন নাম্বার ডি আমার অ্যান্সার। 22 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ মিক্সচার? বলছে এদের মধ্যে কোনটা একটি মিশ্রণ? দেখো, ডিস্টিল কি? ডিস্টিলড ওয়াটার অর্থাৎ শুদ্ধ বা পাতিত যে জল, পাতিত জল এটা কোনো মিক্সচার নয়। এটা কোনো মিক্সচার এই কারণে নয় কারণ এইখানে একদম ফিক্সড প্রপোর্শনে হাইড্রোজেন আর অক্সিজেন থাকে। হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাতটা একদম ফিক্সড ডিস্টেলড ওয়াটারে। কিন্তু গ্যাসোলিন আর কি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এই যে এইগুলো, এইগুলো হচ্ছে একটা মিক্সার। এগুলো একটা মিক্সার, যেরকম লিকুইফাইড লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস অর্থাৎ এলপিজি। এলপিজি কি? একটা মিশ্রণ। গ্যাসোলিন কি? একটা মিশ্রণ। তাই এই ক্ষেত্রে আমরা অ্যান্সার নেব ডি, যে বোথ বি অ্যান্ড সি। তারপরে
23 নাম্বার কি বলছে, এ মিক্সচার অফ স্যান্ড অ্যান্ড ন্যাপথলিন ক্যান বি সেপারেটেড বাই। দেখো, মিক্সচার অফ স্যান্ড অ্যান্ড ন্যাপথলিন যদি থাকে তাহলে এটাকে আমরা খুব ইজিলি সাবলিমেশন অর্থাৎ ঊর্ধ্বপাতনের মাধ্যমে আলাদা করতে পারি। কি কেন করতে পারি, কারণ যেহেতু এই যে ন্যাপথলিনের ক্ষেত্রে এই সাবলিমেশনটা দেখা যায়। কি হয়, ন্যাপথলিনকে হিট করলে ন্যাপথলিন আর লিকুইড হয় না, অর্থাৎ ধরো যে কঠিন, যে কী বলেছে যে বালি আর ন্যাপথলিন, তো যে মনে করো একটু মুছি, হ্যাঁ সরি সরি একটুখানি মুছে নিই এই পোর্শনটাকে, একটু মুছলাম, হ্যাঁ। যে ধরো কথার কথা, যে এই যে ন্যাপথলিন, হ্যাঁ, আর হচ্ছে কি, যে আমার স্যান্ড, এটা হচ্ছে স্যান্ড, এটা ন্যাপথলিন আর এটা স্যান্ড, অর্থাৎ বালি আর ন্যাপথলিন রয়েছে। এবার এটাও আমার কঠিন পদার্থ, দুটোই কি আমার সলিড আকারে রয়েছে, সলিড, দুটোই আমার সলিড। এবার যখন আমি এটাকে উত্তাপ হিট দেব, যখন আমি এটাকে হিট দেব, হিট দেওয়ার ফলে কি হবে, ন্যাপথলিনটা আমার, ন্যাপথলিনের ক্ষেত্রে সাবলিমেশন এটা দেখা যায়, মানে ঊর্ধ্বপাতন দেখা যায়। ন্যাপথলিন কী হবে, লিকুইড স্টেটে যাবে না, ডিরেক্টলি গ্যাসেস স্টেটে যাবে, গ্যাসেস স্টেটে যাবে। আর সেই সময় কী হবে, বালিগুলি আমার নিচে পড়ে থাকবে আর ন্যাপথলিনকে আমি ওপরে কোনো একটাতে কোনো কিছুতে আমি সংরক্ষণ করে নেব। তাহলে এইভাবে আমি বালি আর ন্যাপথলিনকে আলাদা আলাদা করে নিতে পারবো। তারপরে কোশ্চেনে আগাই। ইন নোন এলিমেন্ট দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ, যে আমরা যত সংখ্যক এলিমেন্টদের সম্পর্কে পড়াশোনা করি বা জানি, যে পিরিয়ডিক টেবিলে, অ্যাকচুয়ালি এখানে এটাই জিজ্ঞেস করেছে যে পিরিয়ডিক টেবিলে যতগুলি এলিমেন্ট আছে আমরা সেইগুলোকেই জানি এখনও পর্যন্ত। তা তাদের মধ্যে সবথেকে বেশি পরিমাণে কী আছে, তাদের মধ্যে সবথেকে বেশি যদি কেউ জিজ্ঞেস করে তাহলে আমি বলবো যে কি, মেটাল। তাদের মধ্যে সবথেকে বেশি পরিমাণে আছে মেটাল, অর্থাৎ ধাতুর সংখ্যা সবথেকে বেশি। এবার পিরিয়ডিক টেবিলে যেহেতু ধাতুর সংখ্যা বেশি, তাহলে পিরিয়ডিক টেবিলই আমরা জানি যেহেতু, তাহলে আমরাও বলবো যে হ্যাঁ আমরাও ধাতু সম্পর্কেই বেশি জানি। তারপরে, এ গ্যাস ইজ ফাউন্ড টু হ্যাভ দ্য ফর্মুলা CO হোল টু দি পাওয়ার, হ্যাঁ CO n, ইটস ভ্যাপার ডেন্সিটি ইজ 70, দ্য ভ্যালু অফ n মাস্ট বি। তাহলে এখানে বলেছে যে কার্বন মনোঅক্সাইড, যে কতগুলো সংখ্যক কার্বন মনোঅক্সাইড আছে, তা এই কার্বন মনোঅক্সাইড এর ভ্যাপার ডেন্সিটি কত বলে দিয়েছে যে 70, এর ভ্যাপার ডেন্সিটি বলে দিয়েছে যে 70, তাহলে দ্য ভ্যালু অফ n মাস্ট বি, তাহলে n কত হবে। আচ্ছা, তাহলে এটাকে আমরা কীভাবে করব, যদি ইজিলি করতে চাই তাহলে এবার আমি একটা কথা বলি, যে ভ্যাপার ডেন্সিটিকে কী দ্বারা ডিনোট করা হয়, ডি দ্বারা, বড় হাতের ডি, তাই তো। আর একটা কি বলে দিয়েছে, ভ্যাপার ডেন্সিটি 70, দ্য ভ্যালু অফ n মাস্ট বি। আচ্ছা, যে আমরা আমরা এটা জানি, এটা এখানে বলেই দিয়েছে যে 70, দেখো এখানে বলে বলে দেওয়া, এখানে বলেই দিচ্ছে যে ডি হচ্ছে 70। এবার আমরা এটা জানি যে m ইকুয়ালস টু 2d, অর্থাৎ 2d সমান সমান হচ্ছে আমার m মানে কি, m মানে হচ্ছে আমার মাস, অর্থাৎ ভর সংখ্যা। তাহলে যদি আমার সম্পর্ক হয় যে বাষ্প ঘনত্ব, ভ্যাপার ডেন্সিটি মানে হচ্ছে বাষ্প ঘনত্ব, বাষ্প ঘনত্ব আর ভর সংখ্যার সঙ্গে যদি এই সম্পর্ক হয় যে 2d ইকুয়ালস টু m, তাহলে এই জায়গা থেকে আমি বলতে পারি যে d এর ভ্যালু কত, 70 বলে দিয়েছে। সমাধান আমি অন্য কালারে করি, হ্যাঁ, যে 2d ইকুয়ালস টু যদি আমার m হয়, তাহলে আমি এখানে বলতে পারি যে 140 ইকুয়ালস টু আমার m। যে এইখানে এই কার্বন মনোঅক্সাইডের যে ভর, সেই ভর হচ্ছে 140, এটা আমি বলতে পারি। এবার যদি ভর 140 হয়, তাহলে এবার দেখো যে কার্বন মনোঅক্সাইডের একটা আমরা আগে নেব, অন্য কালার নেব, আমি ব্লু কালার নিয়ে নিলাম, যে কার্বন মনোঅক্সাইড যে CO, এই সিওকে যদি আমি ভাঙি তাহলে কি পাবো, যে কার্বনের ভর কত, কার্বনের ভর হবে 12, অক্সিজেনের ভর কত, অক্সিজেনের ভর হবে 16। তাহলে একটাতে আমরা কত পাচ্ছি টোটাল, একটাতে টোটাল কত পাচ্ছি, 28। এবার একটাতে যদি 28 হয় আমার, একটার ভর যদি হয় আমার 28, তাহলে কতগুলোর ভর হবে 140, তাহলে ডিভাইডেড বাই 28 ভাগ করি, কত হবে 5। তার মানে এখানে কতগুলো কার্বন মনোঅক্সাইড থাকতে হবে, 5টা কার্বন মনোঅক্সাইড থাকলেই তাহলেই আমার 140 হবে। তার মানে এই ক্ষেত্রে আমার অ্যান্সার কত হয়ে যাবে, অপশন নাম্বার এ, অর্থাৎ 5। বোঝা গেল আশা করি। তারপরে, দ্য আইসোটোপ অফ ক্লোরিন উইথ মাস নাম্বার 35 অ্যান্ড 37 এক্সিস্ট ইন দ্য রেশিও অফ, কী বলছে, যে 35 এবং 37, যে 35 এবং 37, এই যে ক্লোরিনের দুটো আইসোটোপই সাধারণত পাওয়া যায়। তা সেই আইসোটোপগুলি কী কী, যে একটা হচ্ছে ক্লোরিন 35 আর একটা হচ্ছে ক্লোরিন 37। তা এরা পরিবেশে আর কি এক্সিস্ট করে, এদেরকে পাওয়া যায় সবসময় যে
3:1 রেশিওতে। এখান থেকে আরও একটা কোশ্চেন আসে, যে এটাও জিজ্ঞেস করতে পারে যে ক্লোরিনের কোন আইসোটোপটা সবথেকে বেশি অ্যাবান্ডান্ট পরিবেশে। তাহলে আমরা সেই ক্ষেত্রেও কী করব, যে ক্লোরিন 35 হচ্ছে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়। তারপরের কোশ্চেন, দ্য mass of one atom of hydrogen is approximately, the mass of one atom of hydrogen অর্থাৎ হাইড্রোজেনের একটা পরমাণুর ওজন ভর কত, একটা হাইড্রোজেন পরমাণুর ভর কত। তো অ্যাপ্রক্সিমেটলি 1.6 × 10⁻⁻24 গ্রাম। এটা মনে রাখতে হবে, এটা মনে রাখাই ভালো। তারপরে কোশ্চেন, দ্য টোটাল নাম্বার অফ ইলেকট্রন প্রেজেন্ট ইন 18 ml অফ ওয়াটার। এটা যে 6.02 × 10⁻24, এই জায়গায় অ্যান্সারটা করে দেওয়া। এবার আমি যদি সবাই বলো তাহলেই আমি এই জিনিসটাকে এক্সপ্লেন করবো, নইলে এটা এক্সপ্লেন করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। যে আমি এটা তখনই এক্সপ্লেন করবো যদি সবার মনে হয় যে হ্যাঁ এইগুলো কী করে আসে, এই জিনিসটা জানার প্রয়োজন। যদি ইন্টারেস্টেড থাকো তাহলে কমেন্ট করে জানাবে, তাহলেই আমি এইগুলো নিয়ে ভিডিও বানাবো আলাদাভাবে। কারণ এমসিকিউর মধ্যে এইসব জিনিস এক্সপ্লেন করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তা আপাতত এটা মনে রাখো, আর যদি মনে হয় যে না এটা কী করে আসলো যে জানতে হবে, তাহলে কমেন্ট করে জানিও। তো এই ক্ষেত্রে আপাতত অ্যান্সার এটাই, 6.02 × 10⁻24। তারপরে বার ইজ এ ইউনিট অফ, বার কিসের ইউনিট? বার হচ্ছে চাপের ইউনিট। কোন চাপ? যে অ্যাটমসফেরিক প্রেশার, অ্যাটমসফেরিক প্রেশার অর্থাৎ বায়ুমণ্ডলীয় যে চাপ, সেই বায়ুমণ্ডলীয় চাপের ইউনিট হচ্ছে বার। এক বার সমান সমান মনে রাখবে যে এক বার সমান সমান প্রায় 1,00,000 পাস্কেল। এই জিনিসটা রাফলি মনে রাখো যে 1,00,000 পাস্কেল, এক বার সমান সমান। তারপরে কোশ্চেন, মিক্সড মেটাল ওয়াইডলি ইউজড ইন ম্যানুফ্যাকচার অফ হুইচ অফ দ্য ফলোয়িং। তো মিক্সড মেটাল ব্যবহার করা হয় সিগারেট লাইটারের ক্ষেত্রে। মিক্সড মেটাল ব্যবহার করা হয় সিগারেট লাইটারের ক্ষেত্রে। সিগারেট লাইটারের মধ্যে যে পাথর থাকে সেই পাথরই হচ্ছে আসলে মিক্সড মেটাল। আরও একটুখানি বলি যে সিগারেট লাইটারের এই পাথর মিক্সড মেটাল হচ্ছে একটা অ্যালয়। কার অ্যালয়? এর মধ্যে প্রধানত যে কি সিরামিক আর ল্যান্থানিয়াম থাকে। মিক্সড মেটালের মধ্যে প্রধান যে কম্পোজিশন তা হচ্ছে সিরামিক আর ল্যান্থানিয়াম। তারপরে কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ মিক্সার। এর মধ্যে কোনটা একটা মিক্সার নয়? দেখো, বাতাস এয়ার অবশ্যই মিক্সার, মিল্ক দুধও মিক্সার, সিমেন্ট মিক্সার, মার্কারি মানে শুধুমাত্র পারদ, অর্থাৎ এটি কোনো মিক্সার নয়, এটি একটি এলিমেন্ট। পারদ একটা এলিমেন্ট। দিলাম, বড় হাতের লিখি। তারপরে তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হয়ে গেল পারদ। তারপরে অ্যামং দ্য গিভেন নিউট্রিয়েন্টস মিল্ক ইজ এ পুয়ার সোর্স অফ। তার যতগুলো এই যে নিউট্রিয়েন্টের কথা এখানে বলা হয়েছে, এদের মধ্যে সবথেকে পুয়ার সোর্স অফ মানে মিল্ক পুয়ার সোর্স কিসের? সবথেকে মিল্কে, দুধে কি কম থাকে? প্রোটিন তো অনেক থাকে, ক্যালসিয়ামও থাকে, কার্বোহাইড্রেটও থাকে, কিন্তু ভিটামিন সি থাকে না। অর্থাৎ এই ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কি ভিটামিন সি। ভিটামিন সি এর ভালো উৎস দুধ কখনোই না। আর তাছাড়াও রান্না করলে যখন দুধ জাল দেওয়া হয়, হিট আপ করা হয়, সেই সময় ভিটামিন সি নষ্ট হয়ে যায়। অক্সিজেন অ্যান্ড ওজোন এগুলো কি? এগুলো একে অপরের কি অ্যালোট্রপ, অর্থাৎ অক্সিজেনের অ্যালোট্রপই হচ্ছে ওজোন। এই যে ওজোন যে O3, এই O3 হচ্ছে অক্সিজেনের অ্যালোট্রপ, অর্থাৎ বহুরূপ। আইসোমার কি? আইসোবার, আইসোটোপ, এগুলো একদম অল্প অল্প করে বলি। যে আইসোমার হচ্ছে সেই জিনিসগুলো যাদের কেমিক্যালি ফর্মুলা একই হয়। এগুলি সাধারণত অর্গানিক কেমিস্ট্রিতে যখন আমরা কার্যকরী গ্রুপগুলি পড়ি, সেই কার্যকরী গ্রুপের মধ্যে আইসোমার বিষয়টা ভীষণভাবে দেখা যায়। যে কেমিক্যালি কম্পোজিশন এক, কিন্তু স্ট্রাকচারালভাবে ওরা আলাদা। আইসোমারের ক্ষেত্রে এটা দেখা যায়। আইসোবার কি? আইসোবার হচ্ছে যে পারমাণবিক ভর এক, কিন্তু বাকি কম্পোজিশনগুলো আলাদা, কিন্তু পারমাণবিক ভর এক, তারা একে অপরের আইসোবার। আর আইসোটোপ কি? আইসোটোপ হচ্ছে যাদের প্রোটন সংখ্যা এক, বাকি জিনিসগুলো আলাদা, তাদেরকে আমরা বলবো আইসোটোপ, একে অপরের আইসোটোপ। তারপরে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ একটু মুছে দিই।
হ্যাঁ, তাহলে অক্সিজেন অ্যান্ড ওজন, এটার অ্যান্সার হয়ে গেল অ্যালোট্রপ। তারপরে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এলিমেন্ট, এদের মধ্যে মৌল কোনটা? মৌল, দেখো এই যে অ্যালুমিনা, তারপরে ব্রাশ, গ্রাফাইট, সিলিকন। আচ্ছা এই জায়গায় না গ্রাফাইটও একটা মৌল, মানে গ্রাফাইটের মধ্যেও শুধুমাত্র কার্বন আর গ্রাফাইটই অ্যান্সার এই ক্ষেত্রে, গ্রাফাইট। গ্রাফাইট শুধুই কার্বন। তারপরে 35 নম্বর কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মিক্সচার ইজ হোমোজেনাস। হোমোজেনাস মিক্সচার এর মধ্যে কোনটা? তো এর মধ্যে হোমোজেনাস মিক্সচার যদি আমি দেখতে চাই তাহলে মিথানল অ্যান্ড ওয়াটার, এটা। এবার কি হোমোজেনাস মিক্সচার কি? হোমোজেনাস মিক্সচার সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে হোমোজেনাস আর একটা হচ্ছে হেটারোজেনাস। এবার কি যেহেতু এখানে হোমোজেনাস নিয়ে বলছে তা হোমোজেনাসটা একটু বলে দিই, যে হোমোজেনাস মিক্সচার হচ্ছে সেই মিক্সচার যেই মিশ্রণের মধ্যে কোনো, ধরো যে এক বা একাধিক আমি জিনিস মিশ্রণ করলাম, হ্যাঁ, যে এবার মিশ্রণ করার পরে যে কোনো ওদের মধ্যে কোনো ডিফারেন্সিয়েট করা যাচ্ছে না আর। যে ধরো যে কথার কথা যে এই যে এর মধ্যে আমার বিভিন্ন মিক্সচার রয়েছে, এই মিক্সচারের যে আলাদা আলাদা যে লেয়ার, ওদের মধ্যে যে মানে একের বেশি যে আমি পদার্থ মেশাচ্ছি ওর মধ্যে, বা সেটা লিকুইড হোক বা গ্যাস হোক, যাই হোক না কেন, যে যখন আমি মেশালাম, মেশানোর পরে ওদের মধ্যে কোনো বাউন্ডারি আর পরিলক্ষিত হয় না। এই বাউন্ডারি যদি পরিলক্ষিত না হয় তাহলে সেই সময় আমরা সেই মিশ্রণগুলোকে আমরা হোমোজেনাস মিক্সচার বলবো। আর যদি বাউন্ডারি পরিলক্ষিত হয় তাহলে আমরা সেগুলোকে হেটারোজেনাস মিক্সচার বলবো। তা রাফলি এরমভাবে বোঝা যায় যে হোমোজেনাস মিক্সচার কোনগুলো, যাদের মধ্যে কোনো বাউন্ডারি পরিলক্ষিত হয় না, এমনকি যে অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমেও সেই বাউন্ডারি পরিলক্ষিত হয় না। তা মিথানল আর ওয়াটার, বা কথার কথা যে মদ আর জল এর মিশ্রণও কিন্তু হোমোজেনাস মিক্সচার, যে এই দুটো একসঙ্গে মেশালে তাদের মধ্যে আর কোনো বাউন্ডারি দেখা যায় না, আলাদা করা যায় না, ডিফারেন্সিয়েট করা যায় না যে কোনটা মদের অণু আর কোনটা জলের অণু, এই জিনিসটা আর আলাদা করা যায় না। তারপরে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সাবস্ট্যান্স ডাজ নট হ্যাভ মেল্টিং পয়েন্ট। আচ্ছা এই জায়গায় এরম কোনো কোশ্চেন কোনো দিন হতেই পারে না যে ডাজ নট হ্যাভ এ মেল্টিং পয়েন্ট। অ্যাকচুয়ালি এখানে দেওয়ার কথা উচিত যে স্পেসিফিক মেল্টিং পয়েন্ট, অর্থাৎ যে একেবারে যে স্থিরভাবে আমি যে বলবো নির্দিষ্টভাবে, এরকম কোশ্চেনটা হওয়া উচিত ছিল, কিন্তু এই জায়গায় দিয়েছে যে ডাজ নট হ্যাভ এ মেল্টিং পয়েন্ট। তা এটার অ্যান্সার হয়ে যাবে গ্লাস। গ্লাসের আসলে কোনো গ্লাসের কম্পোজিশন যেহেতু বিভিন্ন ধরনের হতে পারে, বিভিন্ন ধরনের গ্লাস হয়, তাই গ্লাসের কোনো স্পেসিফিক কোনো মেল্টিং পয়েন্ট নেই। রাফলি যদি মনে রাখতে চাও তাহলে 1400 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1700 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি মনে রাখা যায়, কিন্তু স্পেসিফিকভাবে কোনো মেল্টিং পয়েন্ট কাচের হয় না। তারপরে হাউ মেনি ইলেকট্রনস আর দেয়ার ইন সোডিয়াম, সরি যে বলছে Na+, Na+, অর্থাৎ Na+। আচ্ছা এই জায়গায় এই প্লাস চিহ্ন দেওয়া তার মানে কি? তার মানে হচ্ছে এই যে সোডিয়াম, এই যে সোডিয়ামের যে অণুটা রয়েছে, এই সোডিয়ামের অণুর মধ্যে একটা ইলেকট্রন সংখ্যা কম আছে। এবার আমরা কী জানি যে সোডিয়ামের, এবার আমরা এই জিনিসটাও জানি যে অ্যাটমিক নাম্বার, অর্থাৎ যে পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সবসময় সমান হয়। তাহলে এবার সোডিয়ামের প্রোটন সংখ্যা কত? সোডিয়ামের প্রোটন সংখ্যা 11। তাহলে ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যাও 11। কিন্তু যেহেতু ওপরে একটা প্লাস চিহ্ন দেওয়া, অর্থাৎ একটা ইলেকট্রন কম আছে, অর্থাৎ 11 নেই, তার মানে কতগুলো ইলেকট্রন আছে? 10টা। যে Na+-এর ক্ষেত্রে তাহলে কতগুলো ইলেকট্রন? তাহলে 10টায়, তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার বি। তারপরে হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য হেভিয়েস্ট। তো এই জায়গায় 1 মোল অফ সোডিয়াম অ্যাটম, এটাই সব থেকে ভারী, দাগানোই আছে অ্যান্সার। তারপরে হাউ মেনি মোলস আর দেয়ার ইন 140 গ্রাম অফ SI, অর্থাৎ সিলিকনে, অ্যাটমিক মাস অফ সিলিকন ইজ 28, বলেই দিয়েছে। তাহলে একটু আগে একবার করেছি যে 140 গ্রাম সিলিকনের 140 গ্রাম সিলিকনে কত মোল আছে। 1 মোলের যদি 28 হয় তাহলে 140 হতে কতগুলো লাগবে? 5, ভাগ করলেই পেয়ে যাব। তারপরে কোশ্চেন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং এলিমেন্ট ইজ দ্য পুয়ারেস্ট কন্ডাক্টর অফ হিট। তা বলেছে যে তাপের সবথেকে খারাপ বাহক কে? তাই জায়গায় অপশানগুলো নেই, অপশানগুলি পরের পেজে। হ্যাঁ, তো এখানে লেড অপশানে বলেই দিচ্ছে যে লেড, তাহলে সীসা হচ্ছে সবথেকে খারাপ পরিবাহক তাপের। কাদের মধ্যে? যেখানে কিনা সোডিয়াম, জিঙ্ক, মার্কারি, এরা প্রত্যেকেই কম বেশি যতটুকু বা তাপ পরিবহন করতে পারে, এদের মধ্যে সীসা সবথেকে খারাপ পরিবহন করে। তারপরে হোয়াট ইজ দ্য এলিমেন্ট প্রেজেন্ট ইন ইউরিয়া।
ইউরিয়ায় কী কী থাকে? ইউরিয়ায় কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন এইগুলো থাকে ইউরিয়াতে। অ্যান এলিমেন্ট এক্স ফ্রম অ্যান অক্সাইড XO3, হোয়াট ইজ দ্য ভ্যালেন্সি অফ এক্স? আচ্ছা, তাহলে এই কোশ্চেনটা একটু করি, যে XO3, সরি, যে XO3, এবার এই জিনিসটা জানতে হবে যে XO3 এখানে কতগুলো অক্সিজেনের অণু আছে? অক্সিজেনের অণু আছে 3টে, এই জায়গায় অক্সিজেনের 3টে অণু আছে। এবার এই জিনিসটা জানতে হবে যে যদি এটা একটা কম্পাউন্ড, যদি ধরে নিই যে এটা একটা কম্পাউন্ড, বা এটা একটা যাই হোক না কেন, যে X3O কম্পাউন্ডই ধরছি, হ্যাঁ, যে যদি কোনো কম্পাউন্ড হতে হয় তাহলে অবশ্যই এই পুরো বিষয়টাকে আমার নিউট্রাল হতে হবে, এর মধ্যে কোনো চার্জ থাকা যাবে না। এবার যদি চার্জ না থাকে তাহলে এরা দুইজনে একে অপরের সঙ্গে হয় ইলেকট্রনের একটা বন্ডিং করে নিয়েছে। তো ইলেকট্রনের বন্ডিং করার জন্য অক্সিজেন, একটা অণু অক্সিজেন, যদি এক অণু অক্সিজেন বন্ডিং করার জন্য কতগুলো ইলেকট্রনের প্রয়োজন হয়? তাহলে আমরা জানি যে দুটো। কেমন করে? তো দেখো H2O, যদি জলের ক্ষেত্রেই দেখি যে H2O, একটা অক্সিজেনকে শান্ত করার জন্য আমার হাইড্রোজেনের কাছ থেকে কতগুলো ইলেকট্রনের সঙ্গে অক্সিজেন বন্ডিং করে? দুটোর সঙ্গে। তাহলে একটা অক্সিজেন যদি দুটোর সঙ্গে বন্ডিং করে তাহলে টোটাল এখানে রয়েছে 3টে অক্সিজেন। তাহলে 3টে অক্সিজেন এক্সের কতগুলো ইলেকট্রনের সঙ্গে বন্ডিং করবে? তাহলে এক্সের অবশ্যই 6টা ইলেকট্রন থাকতে হবে, মানে ভ্যালেন্সি 6 হতে হবে, অর্থাৎ বাইরের কক্ষে এক্সের 6টা ইলেকট্রন থাকতে হবে। আমি আর আসলে এই জিনিসটাই বলতে চাইছি, দেখি একটু বোঝানো যায় কি না এটা। যে ধরো যে এই যে এক্স আর এই একটা অক্সিজেন, আর এই একটা অক্সিজেন, ইলেকট্রনগুলোকে ব্লু কালার করে দিই। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। এবার আমরা জানি একটা অক্সিজেনের বন্ডিংয়ের জন্য দুটো করে ইলেকট্রন প্রয়োজন পড়ে। তাহলে এই একটা অক্সিজেন এই দুটো ইলেকট্রন নিয়ে নিল, এই একটা অক্সিজেন এই দুটো ইলেকট্রন নিয়ে নিল, আর এই একটা অক্সিজেন এই দুটো ইলেকট্রন নিয়ে নিল। তাহলে এক্সের বাইরের কক্ষে 6টা ইলেকট্রন মিনিমাম থাকতে হবে, তাহলেই গিয়ে 3টে অক্সিজেন এই এক্সের সঙ্গে বন্ডিং করতে পারবে। যদি এক্সের 6টা ইলেকট্রন যদি না থাকে তাহলে 3টে অক্সিজেন তো বন্ডিং করতে পারবে না। তাহলে এইবার আমরা জানি ভ্যালেন্সি কাকে বলে? বাইরের কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকবে তাই হচ্ছে ওর ভ্যালেন্সি। তাহলে এক্সের বাইরের কক্ষপথে নিশ্চয়ই 6টা ইলেকট্রন থাকতে হবে, তাহলে গিয়ে 3টে অক্সিজেন এক্সের সঙ্গে বন্ডিং করতে পারবে। তাহলে এক্সের ভ্যালেন্সি কত হয়ে যাবে? 6। তাহলে এই জায়গায় অ্যান্সার 6। তারপরে 43 নাম্বার, হোয়াট ইজ দ্য নাম্বার অফ পি অ্যাটম ইন 1 মোল অফ P4? তো এই ক্ষেত্রে এই যে এটা 2.4, এটা এরমভাবে না লিখে এটাকে সবথেকে ভালো যে 24.08 ইন্টু 10⁻23 আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা অনুযায়ী মনে রাখবো। এবার এটা কি করে আসলো? এ অনেক লম্বা, তাহলে ভিডিও বড় হয়ে যাবে। এগুলি যদি প্রয়োজন পড়ে তাহলে আমায় জানালে আমি তখনই এইগুলোর উপরে স্পেসিফিক ভিডিও বানাবো। আর অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? অ্যাভোগাড্রো সংখ্যার মান হচ্ছে যে 6.02222 ইন্টু 10⁻23। তো এইটা যেহেতু পৌনপুনিক তাই এই 222 এটাকে আমরা একবারে লিখি কি 6.023 ইন্টু 10⁻23। এই আমরা এই আকারেই মনে রাখার চেষ্টা করব। শুধু আমি একটা জিনিস বলে দিই এই কোশ্চেনের ক্ষেত্রে, যে কই গেল, যেই P4-এর ক্ষেত্রে দেখো যে এইখানে 4, এই 4 দিয়ে যদি অ্যাভোগাড্রো সংখ্যাকে মাল্টিপল করি তাহলেই কিন্তু এই যে এটা আসে। এবার কেন 4 দিয়ে মাল্টিপল করলাম এই জিনিসটা অনেক বড় হয়ে যাবে, তাহলে আমি অত এখন এক্সপ্লেন করব না। তারপরে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, এখন কনসিডার
করছি না, এটার অ্যান্সার আমায় তোমরা জানিও, এটা বললাম না আর। কনসিডার দ্য ফলোয়িং এলিমেন্ট। আচ্ছা, তারপরে আবার একটা কনসিডার দিয়েছে। এই প্রশ্নের ক্ষেত্রে আমি একটু বলতে চাই যে এখানে বলেছে হুইচ অফ দ্য অ্যাভোভ এলিমেন্ট এক্সিস্ট ফ্রি ইন নেচার। বলছে যে এখানে মুক্ত অবস্থায় কোন এলিমেন্ট অর্থাৎ কোন মৌলগুলোকে মুক্ত অবস্থায় পাওয়া যায়। তা দেখো এই জায়গায় অপশান যা দিয়েছে 1 আর 2, 2 আর 3, 1 2 4 আর 3 আর 4। তো এই জায়গায় গোল্ড, সোনা, রূপো আর প্লাটিনাম, এই তিনটে, এগুলো হচ্ছে নোবেল মেটাল বা বর ধাতু, আমরা বাংলায় পড়ি বর ধাতু। এগুলোকে বর ধাতু এই কারণেই বলে কারণ এরা ফ্রি পাওয়া যায়, মানে নেচারে অর্থাৎ প্রকৃতিতে এরা ফ্রি অবস্থাতেই পাওয়া যায়, অর্থাৎ কোনো কম্পাউন্ড আকারে পাওয়া যায় না। যে গোল্ড, গোল্ড ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে গোল্ডই পাওয়া যায়, এ কোনো কম্পাউন্ড হিসাবে অন্য কারোর সঙ্গে যুক্ত হয়ে তারপরে সেই জায়গা থেকে শোধিত করা হচ্ছে, এরকম খুব কম হয় এই বর ধাতুর ক্ষেত্রে। তা যেই কারণে কিনা এগুলোকে বর ধাতু বলে, এগুলো কারোর সঙ্গে সহজে রিয়্যাক্ট করে না, যে সোনা, রূপো, প্লাটিনাম, যে কারণে কিনা এগুলোকে নোবেল মেটালও বলা হয়। তো এইগুলো ফ্রিলি পাওয়া যায়, ফ্রি স্টেটে পাওয়া, মানে ফ্রি অবস্থাতেই পাওয়া যায় প্রকৃতিতে। তাহলে এই ক্ষেত্রে শুধুমাত্র কপার বাদে 2 3 4 এই তিনটেই আমার ফ্রি ইন নেচার পাওয়া যায়, কিন্তু এই জায়গায় অপশানে সেরকমভাবে নেই। তা আমরা এখানে কি করব যে বি নাম্বারের অপশানটাকে নিয়ে 2 3 আর এই জায়গায় আমরা লিখে দিই যে 4, 2 3 আর 4। তা সোনা, রূপো আর প্ল্যাটিনাম এই তিনটেই ফ্রি স্টেটে পাওয়া যায়। তারপরে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ল এক্সপ্লেইন দ্য ফর্মেশন অফ কার্বন মনোঅক্সাইড অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ফ্রম কার্বন অ্যান্ড অক্সিজেন। অর্থাৎ কার্বন মনোঅক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড ফ্রম কার্বন অ্যান্ড অক্সিজেন। তো এটা ল অফ মাল্টিপল প্রপোর্শন, ল অফ মাল্টিপল প্রপোর্শন। ল অফ মাল্টিপল প্রপোর্শন কে দিয়েছিলেন? জন ডাল্টন। ডাল্টন এই প্রপোর্শন, এই যে এই ধরনের, যে একটা হচ্ছে কই গেল ল অফ মাল্টিপল প্রপোর্শন আর একটা হচ্ছে ল অফ ফিক্সড প্রপোর্শন। তা এই ক্ষেত্রে কি ফিক্সড প্রপোর্শন কে দিয়েছিলেন? ফিক্সড প্রপোর্শন দিয়েছিলেন প্রুস্ট, আর ল অফ মাল্টিপল প্রপোর্শন দিয়েছিলেন ডাল্টন। তা এই ভিডিওতে এই পর্যন্তই। যদি কোনো কোশ্চেনে ডাউট থাকে তাহলে জানালে আমায়, আমি অবশ্যই পরবর্তীতে সেই বিষয়, মানে সেই কোশ্চেনগুলোর ওপরে আরও ইন ডিটেলস ভিডিও বানাবো।